বিচার বিভাগের মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনি আরো 2 মিনিট বলুন। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মহান সংসদে বাংলাদেশের জনগণের মানুষের জন্য কাজ করবার যে সুযোগ তারা দিয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। আমি আজকে স্মরণ করতে চাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমাদের চিন্তায়, বিশ্বাসে এবং আমাদের ভালোবাসায় যিনি আছেন, আমাদের শ্রদ্ধায়, যিনি আমাদেরকে সাহস জুগিয়েছিলেন স্বৈরাচারের মুখোমুখি দাঁড়াবার জন্যে, লড়বার জন্যে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বিগত মুক্তিযুদ্ধে আমাদের সকল শহীদেরা এবং সকল বীরাঙ্গনাদের আমি স্মরণ করছি আজকে। পাশাপাশি বিগত স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে বলপূর্বক গুমের শিকার, বিচার বহির্ভূত হত্যার শিকার সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যায় যাদেরকে হারিয়েছি এবং পরবর্তীতে আমাদের জুলাই যোদ্ধাদেরকে, সকল শহীদকে, আহতকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়ে একটি কম্প্রিহেন্সিভ বাজেট উপস্থাপনের জন্য। 2026-27 অর্থ বছরে উত্থাপিত বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি দেশের প্রান্তিক মানুষ, নারী, প্রবীণ, প্রতিবন্ধী, শিক্ষার্থীরা এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনেরই রূপরেখা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে জনগণের মান উন্নয়নের, জীবন মান উন্নয়নের জন্য ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ধারাবাহিকভাবে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করে আসছে এবং তারই এই সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে আমাদের প্রস্তাবিত বাজেটে। এটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বাজেট। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়াতে, ভূমিহীন ও প্রান্তিক 42,50,000 কৃষকের জন্য 1,062,50,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করে। সামাজিক নিরাপত্তা খাতে এবারের বাজেট একটি যুগান্তকারী পদক্ষেপ। ফ্যামিলি কার্ডের আওতায় 41 লাখ নারীকে যে ভাতা দেওয়া হচ্ছে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তার কর্মসূচির জন্য 1,40,338 কোটি টাকা বরাদ্দ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সামাজিক সুরক্ষা বিনিয়োগ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বৃদ্ধি করা এবং উপকারভোগীর সম্প্রসারণের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে উন্নয়নের সুফল প্রতিটি মানুষের ঘরে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনে বিনামূল্যে ভ্রমণ, মেট্রো রেলের 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ আমি মনে করি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকার রেকর্ড বরাদ্দ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। স্বাস্থ্য খাতে জিডিপির 1% বেশি বরাদ্দ দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, পরিকল্পনা, ডায়ালাইসিস ফিল্টারে কর শুল্ক অব্যাহতি, চিকিৎসা যন্ত্রপাতি ও ওষুধ শিল্পের কাঁচামালে শুল্ক প্রত্যাহারের মতো এই উদ্যোগগুলো জনগণের চিকিৎসা ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দ এবং জিডিপির 2% উন্নীতকরণ অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত এবং আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এবং মানব সম্পদ উন্নয়নে এটা ভিত্তি রচনা করবে। তরুণ উদ্যোক্তাদের জন্যও রয়েছে অত্যন্ত আশার বার্তা রয়েছে এই বাজেটে। 2,000 কোটি টাকার এসএমই পুনঃ অর্থায়ন তহবিল ও যুব ও ক্রীড়া উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার বিশেষ বরাদ্দ রয়েছে, যেটি কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্ভাবনাকে উৎসাহিত করবে। প্রবাসী কর্মীদের জন্য মাইগ্রেন্ট কার্ড চালুর উদ্যোগ, বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর যে উদ্যোগ, 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখা, আমাদের প্রবাসী
ভাই বোনদের প্রতি সরকারের দায়িত্বশীলতারই বহিঃপ্রকাশ। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার আহত যোদ্ধাদের জন্য আবাসন, মাসিক ভাতা ও পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই সিদ্ধান্ত রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা ও আহতদের জন্য ক্যাটাগরি ভিত্তিক ভাতা প্রদান রাষ্ট্রের মানবিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন ও বিচার বিভাগের জন্য 2,128 কোটি টাকা বরাদ্দ এবং সুপ্রিম কোর্টের জন্য 291 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি একটি ইতিবাচক পদক্ষেপ। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির বাজেট নয়, এটি সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানবিক রাষ্ট্র নির্মাণের বাজেট। এই বাজেটের ইতিবাচক দিকগুলোর সাথেও আরো কিছু বিষয়ে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেখান থেকে তুলে ধরছি। প্রথমত, জেন্ডার বাজেটিং এর প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও আমাদের দেশে এর বরাদ্দ ক্রমাগত কমে আসছে। গত 5 বছরে জেন্ডার বাজেট জিডিপি 5.7% থেকে কমে 4.2% নেমে এসছে। আমার মনে হয় এখানে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা অর্জনের জন্য যথাযথ মনোযোগ দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, সামাজিক সুরক্ষা কর্মসূচির একটি বড় অংশ এখনো প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে পৌঁছতে পারছে না। শুধু নগদ হস্তান্তরের পরিবর্তে কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা, জবাবদিহিতা এবং বাজেটের কার্যকারিতার মূল্যায়নের উপরে আমার মনে হয় গুরুত্ব দেওয়া প্রয়োজন। তৃতীয়ত, বাংলাদেশের প্রায় 34 লক্ষ পথ শিশু রয়েছে এবং 5,69,00,000 শিশুর একটি বড় অংশ দারিদ্র্য, সহিংসতা ও শিশু শ্রমের ঝুঁকিতে রয়েছে। অথচ তাদের জন্য সমন্বিত পুনর্বাসন কর্মসূচির বরাদ্দ এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাননীয় স্পিকার, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণ, মানসিক স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং স্থানীয় সরকার পর্যায়ে নির্দিষ্ট বরাদ্দের জন্য আরো গুরুত্বের সাথে এই বিষয়গুলো বিবেচনা করার জন্য দরকার বলে মনে করি। মাননীয় স্পিকার, আমি কিছু আপনার কিছু প্রশ্ন রাখতে চাই। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের জন্য বাজেটে কোনো আলাদা নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে কিনা? গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা প্রদানে সরকার কি কি উদ্যোগ নেবে এবং বাজেটে বরাদ্দ রাখার ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? সত্য উদ্ঘাটন, পুনর্বাসন ও ক্ষতিপূরণের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনের বিষয়টি আমাদের বিবেচনায় আছে কিনা? পাশাপাশি ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বিচার বিভাগের মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনি আরো 2 মিনিট বলুন। ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যপরিধি সম্প্রসারণের জন্য 2026-27 অর্থ বছরে বাজেটের সুনির্দিষ্টভাবে কত অর্থ বরাদ্দ রাখা হয়েছে? বিচার বিভাগের মামলা জট কমাতে নতুন বিচারক, প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ নিয়োগের জন্য কতগুলো নতুন পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে? পাশাপাশি সাক্ষী সুরক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রমাণ ব্যবস্থাপনা এবং আধুনিক ফরেনসিক অবকাঠামো গড়ে তুলতে কি ধরনের বাজেটারি ব্যবস্থা রাখা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিশেষ ট্রাইব্যুনালগুলোর বিচার কার্যক্রম দ্রুততর করতে পৃথক জনবল কাঠামো ও প্রশাসনিক সহায়তা বৃদ্ধির কোনো উদ্যোগ রয়েছে কিনা? মাননীয় স্পিকার, বাজেট আলোচনার পাশাপাশি আজকে আমি আমার পক্ষ থেকে ঢাকা 14 পক্ষ থেকে কাউন্দিয়াবাসীর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 2 লক্ষ মানুষের যে আকাঙ্ক্ষা 54 বছরে তারা একটা ব্রিজ পায়নি, সেটার অনুমোদন পেয়েছেন গতকালকে। তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আমাদের এখানে ঢাকা 14 মাননীয় সংসদ সদস্য আছেন। আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই নতুন বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য মনে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, কারণ যেই স্বৈর শাসনের নির্যাতনের ভিতর দিয়ে আমরা এসেছি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ গড়তে আমাদের মনে হয় আমরা যদি সকলে একত্রিতভাবে কাজ করি, ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।
আমার দেশ আমার কাছে সবচেয়ে বড়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ মাননীয় স্পিকার।